নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কিন্তু জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জীবনের সাথে সম্পর্কযুক্ত। রিসেন্টলি খবর এসছে যে পৃথিবীর নাকি ধ্বংসের দিন আগিয়ে আসছে, অর্থাৎ পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে, আমাদের এই মানব জাতি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এতদিন ধরে আমরা কিন্তু শুনে আসছি যে পৃথিবী ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে। একটার পর একটা দিন আসে, কিন্তু সেই দিন পেরিয়ে যায়, পৃথিবী কিন্তু ধ্বংস হয় না। আর আমরা কিন্তু আমাদের জীবন নিয়েই বেঁচে থাকি বা আমাদের জীবনের সমস্যাগুলো নিয়ে আমরা এগিয়ে যাই। তাই যখনই কেউ বলে যে পৃথিবী ধ্বংস হবে, আমরা বলি গুজব, আমরা বলি মিথ্যে কথা। কিন্তু এবারে এমন একটি খবর সামনে এসছে জেনে কিন্তু আমাদের সত্যি চিন্তার শুরু হয়েছে। সারা ভারত জুড়ে, সারা পৃথিবী জুড়ে নেই কিন্তু এই নিয়ে একটা গুঞ্জন চলছে, পৃথিবীর ধ্বংসের দিন আগিয়ে আসছে। এখন কিন্তু জ্যোতিষী বলছে বা কোনো আলতু ফালতু লোক বলছে তা নয়, ইসরো চেয়ারম্যান অর্থাৎ ভারতবর্ষের যে স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তার যে চেয়ারম্যান, যে ইসরো থেকে চন্দ্রযান আমরা পাঠিয়েছি, যে ইসরো থেকে আমরা মঙ্গলযান পাঠিয়েছি, যে ইসরো থেকে আমরা বিভিন্ন উপগ্রহ লঞ্চ করছি, সেই ইসরোর হেড বলেছে পৃথিবীর ধ্বংসের দিন কিন্তু আগিয়ে আসছে। আর সেই নিয়ে কিন্তু চিন্তিত ইসরো। এই খবর যখন সামনে এসছে, সেই নিয়ে কিন্তু গোটা ভারত জুড়ে একটা বেশ গুঞ্জন শুরু হয়েছে। তো আজকের আমাদের এই ভিডিও এই টপিকের ওপর। আমাদের ভিডিওর টপিক হলো ডিস্ট্রাকশন ডে অফ আর্থ ইজ কামিং, অর্থাৎ পৃথিবীর ধ্বংসের দিন আগিয়ে এসছে। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর এই ভিডিও নিয়ে আপনার মতামত কি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে এই ভিডিও দেখার পরে আপনার যদি মনে হয় যে সত্যি পৃথিবী ধ্বংস হতে পারে না, এটা এক ধরনের গুজব, তাও কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওতে যে সমস্ত টপিকগুলি আমরা আলোচনা করব, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো সেই পার্টগুলো একবার দেখে নেব। প্রথমে এই খবরটা নিয়ে দেখে নেব যে ইসরোর হেড কী বলেছে পৃথিবীর ধ্বংসের দিন নিয়ে। অন্যদিকে অ্যাস্টেরয়েড, এই ভিডিওর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাস্টেরয়েড। অ্যাস্টেরয়েড কি তা দেখব, অ্যাপোফিস অ্যাস্টেরয়েড কি তা দেখব, অ্যাপোফিস অ্যাস্টেরয়েডের নাম কেন এমন হয়েছে তা দেখব, নাসা এই অ্যাপোফিস অ্যাস্টেরয়েড নিয়ে কী বলছে তা দেখে নেব, ইসরোর যিনি হেড তিনি কি বলছেন তা দেখে নেব, ডার্ট মিশন দেখে নেব, আর সর্বশেষ দেখব সত্যি কি পৃথিবী ধ্বংস হতে পারে না পারে না। গত দু একদিন আগে আমাদের ইসরোর চেয়ারম্যান অর্থাৎ এস সোমনাথ, যিনি আমাদের ইসরোর বর্তমান হেড, তিনি বলেছেন যে পৃথিবীর ধ্বংসের দিন আগিয়ে এসছে, সেই নিয়ে কিন্তু চিন্তিত ইসরো। সেই খবরটা এখন দেখব যে ডুমসডে অফ আর্থ, ডুমসডে মানে হচ্ছে এই নিয়ে কিন্তু সিনেমা হয়েছে যে পৃথিবীর ধ্বংসের দিন, সেই ডুমসডে বা ডিস্ট্রাকশন ডে অফ আর্থ ইজ রিয়েলি কামিং, অর্থাৎ পৃথিবীর ধ্বংসের দিন কিন্তু সত্যি আগিয়ে আসছে। এবং সেটা কিন্তু অনেক দূরে নয়, এই সামনের কয়েক বছরের মধ্যেই কিন্তু পৃথিবীর ধ্বংস হওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা দেখা দিয়েছে। আর সে নিয়েই কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে আমাদের ভারতবর্ষের স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো, অর্থাৎ ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞান কেন্দ্র। এবং আমরা জানি যে ইসরো এখন একের পর এক সাফল্য পাচ্ছে, চন্দ্রযান 3 সফল পেয়েছে, তার আগে মঙ্গলযান করেছে, এমনকি আগামী কয়েকদিনে কিন্তু বড় বড় মিশনের জন্য রেডি আমাদের এই ইসরো। যে ইসরো প্রতিষ্ঠা হয়েছিল মহাকাশ বিজ্ঞানী অর্থাৎ ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক সেই বিক্রম সারাভাই এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত ধরে 1962 সালে, তখন এটা ছিল কিন্তু স্পেস রিসার্চ কমিশন। পরে এই কমিশনই কিন্তু 1969 সালে ইসরোর নামে অধিষ্ঠিত হয় এবং ইসরোর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে। আর বর্তমানে ইসরোর যিনি হেড তিনি হলেন এস সোমনাথ। আর এস সোমনাথই কিন্তু বলেছে যে পৃথিবীর জন্য এখন ভয়ঙ্কর দিন আগিয়ে আসছে, বা পৃথিবীর এখন বিপদগ্রস্ত হয়ে পড়েছে, বা পৃথিবীর ধ্বংসের দিন কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে, অর্থাৎ মানব জাতির ধ্বংস কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। এবং তিনি কেন বলেছেন, তিনি বলছেন একটা অ্যাস্টেরয়েড, অ্যাস্টেরয়েড কি একটু পরে কিন্তু বলবো, একটা অ্যাস্টেরয়েড কিন্তু ধাক্কা মারতে চলেছে পৃথিবীতে, অর্থাৎ একটা অ্যাস্টেরয়েড কিন্তু পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারে, আর পৃথিবীর সঙ্গে ধাক্কা খেলেই কিন্তু সেটা পৃথিবীতে একটা বিরাট বড় ক্ষতি হবে, বা পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে, আমরা কিন্তু পুরোপুরি মায়ের ভোগে চলে যেতে পারবো। এবং এই সোমনাথ বলছেন যে কবে হবে তা নয়, আগামী কয়েক বছরের মধ্যেই কিন্তু এটা ঘটতে পারে, অর্থাৎ পৃথিবীর বিপদ কিন্তু আর বেশি দিন নেই, কয়েক বছরের মধ্যে কিন্তু এটা ঘটতে পারে। এই হচ্ছে
এস সোমনাথ যিনি বড় বিজ্ঞানী ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্রের, তার কথা। আর তার কথার পরে কিন্তু আমরা সত্যি চিন্তিত হয়ে পড়েছি, আমাদের কপালে কিন্তু সত্যি চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। তার মানে কি, পৃথিবীর আর বেশি দিন নেই, আর পৃথিবীতে আমরা কেউ বাঁচবো না, পৃথিবী মায়ের ভোগে যাবে। অর্থাৎ স্যার আর আমাদের পড়াশোনা করে লাভ নাই, আমাদের আর টাকার পেছনে ঘুরে লাভ নাই, আমাদের আর ওই ক্যারিয়ার নিয়ে চিন্তা করে লাভ নাই। যে কটা বছর আছে, 5-7 বছর 10 বছর আছে, একটু যখন মরেই যাব, মরার আগে অন্তত একটু শখ সাধ্যা মিটিয়ে নিই, বিয়েটা করে নিই, যারা প্রেম করেনি 2-1টা প্রেম করে নিই, যারা 4-5টা প্রেম করতে পছন্দ করে, বা একটা গার্লফ্রেন্ড ছেড়ে অন্য গার্লফ্রেন্ড, একটা বয়ফ্রেন্ড ছেড়ে অন্য বয়ফ্রেন্ড ধরতে পছন্দ করে, তারও আরও কয়েকটা তাদের ডেটা বাড়িয়ে নেক, বা তাদের একটা কী বলে সিবিতে কোয়ালিফিকেশান বাড়িয়ে নেক, কিংবা যারা গেম খেলতে চায় তারা গেম খেলুক, যারা রিলস করতে চায় তারা রিলস করুক, এভাবেই আনন্দে কাটিয়ে দেখ, ফুর্তি করে, বেড়াতে গিয়ে খাওয়া দাওয়া করে। আর এসব জীবন নিয়ে চিন্তা করে লাভ নেই, কারণ সে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি যে পৃথিবী ধ্বংস হবে, অর্থাৎ চিতাতেই সব শেষ। এই নিয়ে কিন্তু অনেকে বলছে, ব্যাপারটা কিন্তু খুব একটু মজার, কিন্তু সত্যিই কি মজার সেটাই আমাদেরকে জানতে হবে। বলেছে কে? এস সোমনাথ, যে পৃথিবীতে ধাক্কা মারতে চলেছে একটি অ্যাস্ট্রয়েড। এই অ্যাস্ট্রয়েড কি জানতে হবে। অ্যাস্ট্রয়েড হচ্ছে লার্জ হার্ড অ্যান্ড ফায়ার স্টোনি বোল, একটা বিরাট বড় আগুনের গোলা, অর্থাৎ পাথরের মতো শক্ত আগুনের গোলা, যেটা কি থেকে তৈরি হয়েছে, যেটা সূর্য থেকে তৈরি হয়েছে। যেমনভাবে গ্রহগুলি বা আমাদের পৃথিবী তৈরি হয়েছে, ঠিক একইভাবে কিন্তু এই গোলা কিন্তু তৈরি হয়েছে, যা হলো অ্যাস্ট্রয়েড, যাকে আমরা বাংলায় বলি গ্রহাণু। এখন আমরা গ্রহ বলি না, কারণ এর গ্রহ হওয়ার কথা ছিল কিন্তু গ্রহ হতে পারেনি। অর্থাৎ এই অ্যাস্ট্রয়েডগুলি গ্রহাণু, গ্রহ নয়, কারণ পৃথিবীর মতো এরা গ্রহ হতে পারেনি। কিন্তু গ্রহ যেমনভাবে ঘুরে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে, ঠিক তেমনই কিন্তু এরা ঘুরতে থাকে। এদেরও কিন্তু নিজস্ব একটা অরবিট বা কক্ষপথ আছে। যেমন করে পৃথিবী সূর্যের চারিদিকে কোনো কক্ষপথে ঘুরে, ঠিক একইভাবে এরাও কিন্তু ঘুরতে থাকে। এরাও কিন্তু ঘুরছে, কিন্তু ঘুরতে ঘুরতে এরা অনেক সময় নিজেদের গতিপথ ছেড়ে কিন্তু এই গ্রহগুলি, যেটা আসল গ্রহ যেমন পৃথিবী, বুধ, শুক্র, বৃহস্পতি, এদের কাছাকাছি চলে আসে। আর এদের কাছাকাছি এলেই কিন্তু যখন অনেক সময় এরা কান ঘেঁষে বেরিয়ে যায়, তখন গ্রহটা কিছু হয় না, রক্ষা পেয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে এরা সেই গতিপথ চেঞ্জ করে যখন কোনো গ্রহের কাছাকাছি চলে আসে, সে গ্রহের সঙ্গে কিন্তু তারা ধাক্কা মারে। আর গ্রহের ধাক্কা মারলে কিন্তু গ্রহের বিরাট বড় ক্ষতি হয়, হলে পুরো গ্রহটাই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, কিংবা তার কোনো একটা পার্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু হলো বিরাট বড় পরিমাণের একটা উল্কাপিণ্ড। এখন কি হয়, ছোট ছোট উল্কাপিণ্ড যেগুলো পৃথিবীতে পড়ে, সেগুলো কি হয়, পৃথিবীর থেকে যখন আগে আসে, পৃথিবীর যে বায়ুমণ্ডলের যে চাঁদোয়া আছে, সেই বায়ুমণ্ডলে কিন্তু তারা আঘাত করে। বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে তারা কিন্তু পুড়ে যায়, পুড়ে গিয়ে তারা পৃথিবীর মাটিতে খুব একটা ক্ষতিগ্রস্ত করে না বা করতে পারে না। কিন্তু অনেক সময় বিরাট বড় উল্কাপিণ্ড যারা যখন পৃথিবীর দিকে ছুটে আসে, তখন পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে তারা কিন্তু বিরাট ক্ষতিগ্রস্ত তাদের হয় না, বা তাদের শক্তি কিন্তু খুব একটা কমে যায় না। তখন কিন্তু তারা পৃথিবীতে পড়ে পৃথিবীতে বিরাট বড় ক্ষতি ঘটায়, পুরোপুরি একটা বিরাট হ্রদ তৈরি করে ফেলতে পারে, একটা গ্রামকে, শহরকে, একটা দেশকে কিন্তু তারা ধ্বংস করে দিতে পারে। ঠিক ওই রকমই ছোটোখাটো উল্কাপিণ্ড না, বিরাট বড় সাইজের একটা উল্কাপিণ্ড হচ্ছে অ্যাস্ট্রয়েড। যে অ্যাস্ট্রয়েড পৃথিবী বা কোনো গ্রহের দিকে যদি ছুটে আসে, বা পৃথিবীতে বা আঘাত মারে, বা কোনো গ্রহেতে আঘাত করে, তাহলে কিন্তু তার বিরাট বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আর এই অ্যাস্ট্রয়েডগুলোই কিন্তু এই গ্রহগুলির জন্য এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে বলে মহাকাশ বিজ্ঞানীরা বলছে। এখন এই যে অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড, এটা আমাদেরকে জানতে হবে। পৃথিবীর যে বিপদ, এই পৃথিবীর বিপদের জন্য কিন্তু মেন যে দায়ী বলে সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই অ্যাস্ট্রয়েডটার নাম হচ্ছে অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড, যেটা নাসা আর ইসরো, অর্থাৎ নাসা হচ্ছে আমেরিকার সবথেকে বড় স্পেস রিসার্চ অর্গানাইজেশন, আর আমাদের ইসরো, এরা বলছে যে অ্যাস্ট্রয়েডটা পৃথিবীর সঙ্গে ধাক্কা মারার সম্ভাবনা দেখা দিচ্ছে, সেই অ্যাস্ট্রয়েডটার নাম হচ্ছে অ্যাপোফিস। এই অ্যাস্ট্রয়েডটা কিন্তু বিরাট বড় একটা গ্রহাণু, অর্থাৎ এর যে সাইজ প্রায় 370 মিটারের সাইজ, এবং এর সঙ্গে পৃথিবীর দূরত্ব কিন্তু খুবই কম। এই অ্যাস্ট্রয়েড বা অ্যাপোফিসের সাথে পৃথিবীর দূরত্ব কিন্তু মাত্র 38,000 কিলোমিটার। এই কক্ষপথে কিন্তু সে সূর্যকে প্রদক্ষিণ করছে পৃথিবীর মতো। অর্থাৎ এই অ্যাস্ট্রয়েড, অ্যাপোফিস আর পৃথিবীর দূরত্ব কিন্তু খুব কম। যেহেতু এদের দুজনের মধ্যে দূরত্ব খুব কম, তাই এই অ্যাপোফিস অ্যাস্ট্রয়েডকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে আমাদের মহাকাশ বিজ্ঞানীরা। আর এই অ্যাপোফিস
অ্যাস্ট্রয়েডটি আবিষ্কার হয়েছিল 2004 সালে, করেছিল কে? নাসা। নাসার তিনজন বিখ্যাত বিজ্ঞানী, একজন হচ্ছে রে টেকার, ডেভিড থোল্যান আর এফ বার্নার্ডি, এরা কিন্তু এই অ্যাস্ট্রয়েডটিকে আবিষ্কার করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন অ্যাপোফিস। এবং সেই থেকে কিন্তু নাসা এই অ্যাস্ট্রয়েডটা যেহেতু পৃথিবীর জন্য বিপজ্জনক হিসেবে মেনে নিয়েছে, তাই এর উপরে কিন্তু তারা নজর রেখেছে, এর গতিপথের উপর নজর রেখেছে এবং এ কখন কখন পৃথিবীর কাছাকাছি আসতে পারে বা পৃথিবীতে ধাক্কা মারতে পারে তার সম্ভাবনা রয়েছে, সেটিও কিন্তু তারা পর্যবেক্ষণ চালাচ্ছে এবং মাঝে মাঝে কিন্তু নাসার ওয়েবসাইটে সেই নিয়ে ডেটা তারা আপডেট করে। আপনিও কিন্তু নাসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তার ছবি বা তার ভিডিও কিন্তু দেখতে পারেন, অর্থাৎ অলরেডি কিন্তু এটা এক্সিস্ট করছে, এটা কিন্তু কোনো বানানো গল্প বা গুজব নয় এবং নাসা বা ইসরো এই নিয়ে কিন্তু চিন্তিত, অর্থাৎ আমাদেরও কিন্তু চিন্তার ভাঁজ একে নিয়ে হওয়া উচিত, যারা আমরা জানি, যারা আমরা কল্পনা করতে পারছি, যারা আমরা বুঝতে পারছি এটা পৃথিবীর জন্য কতটা ভয়ঙ্কর। এখন এই যে অ্যাপোফিস যে নামকরণ করা হয়েছে এই অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু, এই অ্যাপোফিস কেন নামকরণ করা হলো? মেনলি ইজিপসিয়ান মিথে, অর্থাৎ যে মিশরের যে মিথ আছে, মাইথোলজি আছে, সেই মিশরের মাইথোলজিতে কিন্তু এই অ্যাপোফিস হচ্ছে একটা বিরাট বড় দৈত্যকার প্রাণী হচ্ছে এই অ্যাপোফিস, যাকে তারা বলতো যে গড অফ ডিস্ট্রাকশন, অর্থাৎ ধ্বংসের দেবতা। আর তারা মনে করেন যে, বা এই ইজিপসিয়ান মিথ অনুযায়ী বিশ্বাস করা হয় যে পৃথিবী একবার ধ্বংস হয়েছিল শুধুমাত্র এই অ্যাপোফিস যে অ্যানিমেল ড্রাগন তার জন্য, আর সেখান থেকে কিন্তু এই নামটা নিয়েছে। বিজ্ঞানীরা ভালো কম্পেয়ার করতে পারেন, বিজ্ঞানীরা দেখেছেন যে এই অ্যাপোফিস নাকি একবার পৃথিবীকে ধ্বংস করেছিল ঈশ্বরের মাইথোলজিতে, আর বর্তমানে যে অ্যাপোফিস যার নাম দেওয়া হচ্ছে যে অ্যাস্ট্রয়েডটা, সেই অ্যাস্ট্রয়েডটাও নাকি পৃথিবীকে ধ্বংস করতে পারে আগামী ভবিষ্যতে। তাই বিজ্ঞানীরা এই অ্যাস্ট্রয়েডের নাম দিয়েছে অ্যাপোফিস, যা পৃথিবীর জন্য বিপজ্জনক। এটা কিন্তু আমাদের জিকেতে বা কারেন্ট অ্যাফেয়ার্সে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন নাসা এই অ্যাপোফিস নিয়ে কি রিপোর্ট দিয়েছে? আমি বলেছি যে নাসা বারবার রিপোর্ট করছে বা রিসার্চ করছে এবং ডেটা দিচ্ছে। নাসা কি লেটেস্ট রিপোর্ট দিয়েছে? নাসা এই অ্যাপোফিস নিয়ে যে লেটেস্ট রিপোর্ট পাঠিয়েছিল বা বের করেছিল বা আউট করেছিল, সেটা হচ্ছে 2021 সালে অফিসিয়াল একটা তারা রিপোর্ট দিয়েছিল। সেই 2021 সালের রিপোর্ট অনুযায়ী নাসা বলেছিল যে এই অ্যাপোফিস কিন্তু পৃথিবীর কাছাকাছি আসবে, হলে পৃথিবীর কান ঘেয়ে এসে বেরিয়ে যাবে কিংবা পৃথিবীতে ধাক্কা মারবে আগামী সামনে 3টি বছর। কোন 3টি বছরের কথা নাসা বলেছিল? নাসা বলেছিল যে আগামী 2026 সালে এই অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড পৃথিবীর কাছাকাছি আসবে, এমনকি 36 সালেও কিন্তু এই অ্যাস্ট্রয়েড পৃথিবীর কাছাকাছি আসবে, আর তার সাথে আগামী 2068 সালেও কিন্তু এই অ্যাস্ট্রয়েডের পৃথিবীর কাছাকাছি আসার সম্ভাবনা আছে। এখন 21 সালের যে রিপোর্ট নাসা দিয়েছিল সেখানে বলেছিল যে এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি এই অ্যাস্ট্রয়েড কিন্তু বা অ্যাপোফিস কিন্তু কোনো মতেই পৃথিবীতে ধাক্কা মারার মতো অবস্থায় নেই, হলে পৃথিবীর কাছাকাছি আসবে বা পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে এই আগামী 3টে বছর 26, 36 আর 68 সালে। কিন্তু খুব সম্ভাবনা আছে যে পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার, কিন্তু এই অ্যাস্ট্রয়েড অ্যাপোফিস যদি কোনো মতেই তার গতিপথ চেঞ্জ করে দেয় বা গতিপথ পাল্টে দেয় আর যদি পৃথিবীতে কাছাকাছি চলে আসে, তাহলে কিন্তু সে সত্যি সত্যি পৃথিবীতে ধাক্কা মারতে পারে। আর যদি পৃথিবীতে যদি সে সত্যি সত্যি ধাক্কা মারে, তাহলে কিন্তু তার পৃথিবীর জন্য সেটা একটা বিরাট বড় ক্ষতি হবে, অর্থাৎ পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গেলে পৃথিবী বেঁচে যাবে, আর যদি গতিপথ চেঞ্জ করে পৃথিবীতে ধাক্কা মারে তাহলে কিন্তু পৃথিবীর বিরাট বড় ক্ষতি হবে। যে পার্টটাতে পড়বে সেই পার্টটা কিন্তু বিরাট বড় ধ্বংস হতে পারে, এমনকি গোটা পৃথিবীটাই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, অর্থাৎ আমরা সবাই কিন্তু মায়ের ভোগে চলে যেতে পারি, বা আমাদের জীবন কিন্তু বা মানব জাতি কিন্তু পুরো ফুল স্টপ পড়ে যেতে পারে মানব জাতির পরে। এখন নাসা এই যে অ্যাস্ট্রয়েডটা অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড পৃথিবীর কাছাকাছি আসতে চলেছে বা পৃথিবীর জন্য ধ্বংসাত্মক হতে পারে, তাকে আটকানোর জন্য কিন্তু একটা মিশন শুরু করেছে, যার মিশনের নাম হচ্ছে ডার্ট মিশন। এই ডার্ট মিশন অনুযায়ী নাসা এই অ্যাস্ট্রয়েডটাকে আটকানোর জন্য বা পৃথিবীকে বাঁচানোর জন্য কিন্তু একটা প্রিপেয়ার বা একটা রিসার্চ কিন্তু তারা শুরু করেছে। তারা বলছে যদি তারা দেখতে পায় যে অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড সত্যি সত্যি পৃথিবীর কাছাকাছি এসে পৃথিবীকে ধাক্কা মারতে পারে বা এরকম সম্ভাবনা যদি তারা বুঝতে পারে, তাহলে কিন্তু তারা সেই নিয়ে একটা বিরাট বড় গবেষণা করছে। তার জন্য অর্থাৎ ওই পৃথিবীকে বাঁচানোর জন্য তারা একটা শক্তিশালী স্পেসক্রাফট বা মহাকাশযান কিন্তু তারা পাঠাবে, যে মহাকাশযানটার লক্ষ্য হবে কিন্তু ওই অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড,
অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড যখন পৃথিবীর দিকে ধেয়ে আসবে, এই শক্তিশালী মহাকাশযান কিন্তু যে গিয়ে ওই অ্যাপোফিস অ্যাস্ট্রয়েডে ধাক্কা মারবে। আমরা জানি যখন কোনো দুটো জিনিসে ধাক্কা মারে বা দুটো পাথরে যখন ধাক্কা মারে পরস্পর, তখন কিন্তু তারা ছিটকে বেরিয়ে যায়। যে নির্দিষ্ট গতিপথে তাদের যাওয়ার কথা ছিল সেখান থেকে তারা অন্য গতিপথে চলে যায় বা তাদের বিচ্যুতি ঘটে গতিপথের। আর নাসার উদ্দেশ্য সেম, যে এই শক্তিশালী স্পেসক্রাফট যে ওই অ্যাস্ট্রয়েডকে ধাক্কা মারবে। তাহলে অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, তাহলে সে পৃথিবীর দিকে ধেয়ে আসবে না, সে তার গতিপথ বিচ্যুতি ঘটবে, অর্থাৎ পৃথিবীকে অ্যাভয়েড করে সে বেরিয়ে যাবে, পৃথিবীর কান ঘেঁষে বা পৃথিবীর পাশ দিয়ে সে বেরিয়ে যাবে। আর যদি এরকম মিশন তারা সাকসেসফুল করতে পারে তাহলে কিন্তু পৃথিবী বেঁচে যাবে বা আমাদের মানবজাতি কিন্তু বেঁচে যাবে, অর্থাৎ আমরা কিন্তু বেঁচে যাব। আবার আমাদের সেই কিন্তু ইঁদুর দৌড় শুরু হয়ে যাবে, চাকরির চিন্তা, টাকার চিন্তা, বউয়ের চিন্তা, গার্লফ্রেন্ডের চিন্তা কিন্তু আবার আমাদের শুরু হয়ে যাবে। এখন ইসরো এই নিয়ে কি বলছে? ইসরোর হেড এই গত কয়েকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছে শুধু নাসা নয়, কিন্তু এই অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড নিয়ে কিন্তু ইসরো খুব চিন্তিত। এস সোমনাথ বলেছেন যে জুপিটার অর্থাৎ বৃহস্পতির ওপরে 1994 সালে কিন্তু এরকমই একটা অ্যাস্ট্রয়েড কিন্তু ধাক্কা মেরেছিল, যে অ্যাস্ট্রয়েডের নাম ছিল শোমেকার লেভি 9 অ্যাস্ট্রয়েড। আর যার ফলে বৃহস্পতি বা জুপিটারে কিন্তু বিরাট বড় ক্ষতি হয়েছিল, এক প্রকারের ধ্বংস হয়ে গেছিলো একটা পার্ট, এরকম তিনি বলেছেন। এবং তিনি নাকি বিজ্ঞানী হিসাবে তখন টেলিস্কোপের মাধ্যমে এই অ্যাস্ট্রয়েড যখন জুপিটারে আঘাত করেছিল সেটা তিনি দেখেছিলেন, এবং তিনি বলেছেন যে এটা কতটা ক্ষতিকারক, কতটা বিভৎস হতে পারে তা তিনি নিজে দেখেছিলেন টেলিস্কোপের মাধ্যমে। তাই তিনি এখন ভীত হয়ে পড়েছেন, যদি অ্যাপোফিস অ্যাস্ট্রয়েড যদি পৃথিবীতে ধাক্কা মারে তাহলে কিন্তু পৃথিবীর জন্য বিরাট বড় একটা ক্ষতি হতে চলেছে বা ধ্বংস হতে চলেছে। সেই কারণে তিনি চিন্তিত। তিনি বলছেন এই অ্যাস্ট্রয়েডটাকে আটকানোর জন্য বা পৃথিবীকে বাঁচানোর জন্য কিন্তু আমাদেরকে সবাই মিলে উদ্যোগ নিতে হবে। নাসা কিন্তু এই মিশন শুরু করেছে, কিন্তু এই অ্যাস্ট্রয়েড বা এই যে অ্যাপোফিস যদি পৃথিবীতে ধাক্কা মারে তাহলে শুধুমাত্র একটা দেশের ক্ষতি হবে তা নয়, গোটা পৃথিবী জুড়ে ক্ষতি হবে। আর কার যে ক্ষতি হবে কেউ কিন্তু জানে না। তাই এখানে কিন্তু কোনো স্বার্থপরতা বা শুধু ভারতের ক্ষতি হবে আমি কেন যাব, অন্যের ঘর পুড়ছে আমি কেন যাব, তা নয়। আমাদের সকল দেশকে যৌথভাবে কিন্তু একটা অ্যাকশন নিতে হবে যাতে আমরা এই পৃথিবীর বিপদটাকে আটকাতে পারি। অর্থাৎ নাসা যে ডার্ট মিশন শুরু করেছে এরকমই কিন্তু মিশন নিতে হবে বা মিশন আমাদেরকে তৈরি করতে হবে, এরকম কিন্তু মিশনের জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। আর আরও অন্যভাবেও কোনো মতেই এই অ্যাস্ট্রয়েডটার গতিপথকে বিচ্যুতি করানো যায় কি না সেই নিয়েও কিন্তু ভাবতে হবে। কিন্তু একটা শুধুমাত্র একটা অর্গানাইজেশনের জন্য এটা কিন্তু করা খুব কঠিন। অনেকে বলবে সব দেশেরই ক্ষতি হবে, আমি কেন এত টাকা খরচা করতে যাব? তাই এখানে প্রত্যেকটি দেশ, বিশেষ করে যারা মহাকাশ গবেষণা যারা উন্নত তাদের অবশ্যই আগিয়ে আসা উচিত। তাই ইসরো এস সোমনাথ বলেছেন পৃথিবীর যে কোনো দেশ বা যৌথভাবে যদি এই উদ্যোগ নেওয়া হয় যে অ্যাস্ট্রয়েডটাকে গতিপথ বিচ্যুত করা হবে তাহলে কিন্তু ইসরো সেখানে জয়েন করবে এবং ইসরো বা ভারত তাকে সাহায্য করবে। কোনো জিওপলিটিক্যাল গোলমাল আমরা দেখবো না, কোন দেশ আমাদের শত্রু কোন দেশে আমাদের বন্ধু আমরা দেখবো না। পৃথিবীর স্বার্থে কিন্তু আমরা সেই দেশের সঙ্গে জয়েন করব শুধুমাত্র পৃথিবীকে বাঁচানোর জন্য আর মানব জাতিকে বাঁচানোর জন্য। সে নাসা হোক বা রাশিয়া হোক বা চায়না হোক, যে দেশই হোক না কেন আমাদেরকে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে আমাদের স্বাদের পৃথিবীকে বাঁচানোর জন্য। এখন সত্যি কি পৃথিবীর ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে? সত্যি কি অ্যাস্ট্রয়েড অর্থাৎ অ্যাপোফিস আমাদের পৃথিবীতে ধাক্কা মারবে? সেটা নিয়ে আমাদেরকে একটু দেখতে হবে। মাঝে মাঝেই কিন্তু আমরা খবরে দেখি যে পৃথিবী ধ্বংস হতে চলেছে, একটা অ্যাস্ট্রয়েড ধাক্কা মারতে পারে, পৃথিবীর বিরাট বড় ক্ষতি হতে পারে, কিন্তু আদতে কিন্তু আমরা দেখি পৃথিবীর কিছু হয় না। আমরা যেমন বেঁচে আছি বেঁচে থাকি, আমরা যেমন কষ্ট ভোগ করছি কষ্ট ভোগ করতেই থাকি। এইবারও যেটা বলা হয়েছে এটাও নাকি গুজব, পৃথিবীর কিছু হবে না। কিন্তু ব্যাপারটা একটু বুঝতে হবে, মহাকাশ জুড়ে কিন্তু বা আমাদের সোলার সিস্টেমে প্রচুর এরকম অ্যাস্ট্রয়েড আছে যারা কিন্তু ঘুরতে ঘুরতে মাঝে মাঝে কোনো না কোনো গ্রহের কাছাকাছি তারা চলে আসে বা পৃথিবীর মতো কোনো গ্রহের কাছাকাছি চলে এলো, সে গ্রহে কিন্তু তারা ধাক্কা মারতে পারে আর তখন কিন্তু ক্ষতি হবে। এখন বেশিরভাগ সময় দেখা যায় যে সে গ্রহের কোণা বরাবর বেড়ে যায়, কিন্তু হাজারে একবার হলেও কিন্তু সেই গ্রহের সঙ্গে তার ধাক্কা লাগতে পারে। ধাক্কা যদি কোনো মতে লাগে তাহলে কিন্তু সেই গ্রহের বা সে পৃথিবী যদি হয় তার কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। ওরা তো এখানে 26 সাল 36 সাল 68 সালের কথা বলা হয়েছে, হয়তো 3টে সালই পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে গেল, আবার আগামী দিনে যখন কাছাকাছি আসবে তখন কিন্তু একবার না একবার কিন্তু ধাক্কা লাগতেই পারে। আমরা প্রবাবিলিটি সূত্র অনুযায়ী জানি যে একবার না একবার কিন্তু ধাক্কা লাগার ব্যাপক সম্ভাবনা থাকে। আর যখনই ধাক্কা লাগবে তখন কিন্তু আমাদের কপাল পুড়বে, আমাদের পৃথিবী শেষ মায়ের ভোগে, আর আমরাও মায়ের ভোগে চলে যাব। এখন আদৌ কি এরকম ঘটনা ঘটেছে ইতিহাসে?
বিজ্ঞানীরা মনে করেন আমাদের পৃথিবী জুড়ে যে ডাইনোসরের যুগ ছিল, এই ডাইনোসরের যুগ কিন্তু ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র নাকি এই পৃথিবীতে আরও একবার অতীতে কিন্তু এই অ্যাস্ট্রয়েড নাকি ধাক্কা মেরেছিল। এমনকি এই উল্কাপাতের ফলে পৃথিবীতে কিন্তু বিরাট বড় ক্ষতির উদাহরণ কিন্তু আমরা আগেও দেখেছি। সাইবেরিয়াতে 1908 সালে কিন্তু একটা বিরাট বড় উল্কাপাত হয়েছিল, যার ফলে সাইবেরিয়ার একটা বিরাট বড় জঙ্গল কিন্তু পুরো মাটির নিচে চলে গেছিলো এবং পুরো জঙ্গলটাতে পুরো একটা লেক তৈরি হয়ে গেছিলো, অর্থাৎ পুরো কয়েক কোটি গাছ কিন্তু ধ্বংস হয়ে গেছিলো। আর রিসেন্টলি অ্যাস্ট্রয়েডের ধাক্কায় সবথেকে যেটা বড় ক্ষতি হয়েছে সেই উদাহরণ আমরা দেখেছি জুপিটারে 1994 সালে, যেটা কিন্তু আমাদের এস সোমনাথ কিন্তু নিজেও কিন্তু বলেছেন। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এবার আপনারা এই ভিডিও দেখে কিন্তু বুঝতে পারবেন যে পৃথিবী সত্যি ধ্বংস হতে চলেছে না ধ্বংস হয়নি, না এসব গুজব, না সত্যি এটা বিজ্ঞানেরই কথা। এখন ভিডিও শেষ হলো। ভিডিও শেষ করার আগে পৃথিবী যদি সত্যি সত্যি ধ্বংস হয়ে যায় তাহলে আপনার শেষ ইচ্ছা কী আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মজার ছলে। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।